ইরফান দাঁড়ায়, ওর দিকে ঘুরে তাকায়, তারপর বলে, তোমার গুড বয় ভাইয়াকে ফোন করো। তোমার গুড বয় ভাই আমার ফোন ধরছে না। আই নিড মাই সিস্টার্স আপডেট নিউজ রাইট নাও। পুনমি কপালে কুচকে মিস জেনিকে বলে প্রীতমকে কল দিতে। অনেকক্ষণ চেষ্টা করলেও প্রীতম ওদের কলটাও রিসিভ করে না। ইরফান এবার পুনমিকে ভালো করে খেয়াল করে, চূড়ান্ত বিরক্ত নিয়ে হাবভাব স্বাভাবিক রাখার চেষ্টা করছে। এরা তিন ভাই বোন একই গোছের, আচরণে মিলে যায়। ইরফান আবারও বাঁকা হেসে এবার গুছিয়ে বসল সোফাতে। মিস জেনি ঘামছে, সিদ্ধান্তহীনতা ভুগছে সে। দুদিন আগে ইনু বৌমা আর প্রীতমের মাঝে এই লোককে নিয়ে ঝামেলা বেঁধেছিল। সে কিভাবে এই লোককে ট্রিট করবে বুঝতে পারছে না। তার শুধু রাগ বাড়ছে ছেলেটার উপর। ইরফান শুধু বসলই না, হাত বাড়িয়ে এসি রিমোট দিয়ে পাওয়ার বাড়িয়ে দিল। পুনমি দরজার কাছ থেকে সরে না, আর না হাত থেকে ফুলদানি নামায়। ইরফান এবার বলে ওঠে, একটা কথা বলো, তোমরা তিন ভাই বোন তো একেবারে ফকফকে মানুষ। তোমরা রিলেটিভদের এভাবে আপ্যায়ন করো, কিছু খাওয়ার জন্য সাধছও না। একটা লম্বা শ্বাস ফেলে পুনমি আবারও তাচ্ছিল্য হাসি হাসে, বলে, আমরা রিলেটিভদের সাথে কেমন বিহেভ করি সেটা আপনি একটু কষ্ট করে এক এক করে আপনার বাড়ির প্রত্যেক সদস্যর কাছে থেকে জেনে নেবেন। আর রইল আপনার কথা, আমি একজন কিডন্যাপারের সাথে এর চাইতে ভালো ব্যবহার ভদ্রতা কোনো ভিকটিম দেখিয়েছে বলে শুনিনি। ইরফান অনিমেষ তাকিয়ে আছে পুনমির দিকে। ওর কথা জবাবে বলো, কিন্তু আমি তো এখানে কিডন্যাপার হয়ে আসিনি, তোমার কাছেই আসিনি। আমি তোমার তোমার শ্রদ্ধেয় ভাবি, শ্রদ্ধেয় বড় ভাই, সম্পর্কে তোমার গুরুজন। যাও গিয়ে চা নিয়ে এসো বাচ্চা। পুনমি লোকটার বেহায়াপানা দেখে আশ্চর্য হচ্ছে শুধু। ইরফান বলতে থাকে, চা নিয়ে এসো। বোনের বাড়িতে প্রথম এলাম। কিছুক্ষণ চুপ করে থেকে পুনমি ঠান্ডা গলায় মিস জেনিকে বলল, এক কাপ চা নিয়ে আসুন মিস জেনি। দরজার কাছে সরে না পুনমি। মিস জেনি এক কাপ চা এনে ইরফানের হাতে দেয়। ইরফান পুনমির দিকে তাকে নিশ্চুপ হেসে চায়ের কাপটা নিয়ে চুমুক বসায় আস্তে ধীরে। চা খেতে খেতে বোনের শ্বশুরবাড়িটা দেখতে থাকে সে, দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে। পুনমি মিস জেনিকে আবার বলে, ভাইয়াকে কল করুন, আবারও বলুন তার আত্মীয় এসেছে বাড়িতে, কাউকে কল করতে হয় না। আর প্রীতম মিয়ানা শুদ্ধ ফিরেছে। সদর দরজা খোলা পেয়ে হুড়মুড় করে ওরা ঢুকে থমকে দাঁড়ায়। ইরফান চুপচাপ চা খাচ্ছে। প্রীতম হতকম্ব হয়ে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে তৎক্ষণাৎ চিন্তিত আতঙ্কিত হয়ে বোনের মুখের দিকে যায়। পুনমির মুখভঙ্গি কঠিন, নাক চোখ কুঁচকে দাঁড়িয়ে আছে। প্রীতম ঘাড় ঘুরিয়ে তাকায় ইনুর দিকে, যে কিনা এতক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। হুট করে ছুটে চলে যায় ইরফানের কাছে, পাশে বসে উত্তেজিত হয়ে পড়ে, দাদান তুমি, দাদান কখন এলে? ইরফান বোনকে পা মাথা সুস্থ দেখে একটু স্বস্তি পায়। বোনের জন্য কণ্ঠে দরদ মিশিয়ে বলে, নুজাইফা কল করেছিল, তুই নাকি মাথা ঘুরে পড়ে গিয়েছিলে। ও ওই খবরটা দাদান, আজ সবাই মিস্টেক করেছে। মাথা ঘুরে পড়েছে ইনায়া মাহমুদ, আমি নই। ও হিস্ট্রিয়া আছে। ইরফান উঠে দাঁড়ালো, তাকালো প্রীতমের দিকে। প্রীতম শুধু পূর্ণিমাকে দেখছে। এর মাঝে হুট করে প্রেরণা চলে আসে বাড়িতে ঢুকে। শুরুতে ইরফান মির্জাকে দেখে সে দাঁড়িয়ে পড়ে থমকে। মুহূর্তে আতঙ্কিত মুখটা ঘুরিয়ে দেখে নিজের বোনকে। একটা ঝাঁঝওয়ালা ফ্রক পরেছে, গায়ে ওড়না নেই পুনমির। প্রেরণা 2 মিনিটের জন্য চুপ হয়ে এক এক করে সবার মুখের দিকে তাকায়। ইনু প্রেরণার দিকে দৃষ্টি আকুতি নিয়ে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি যেন প্রেরণাকে আকুতি করছে, প্রেরণা যেন এখানে সিনক্রেট না করে। ইরফান দেখছে প্রেরণা প্রীতম 2 ভাই বোনকে, 2 ভাই বোনের আত্মা উড়ে গিয়েছে। তাকে দেখে বুঝে নিল তাদের অভিব্যক্তি বুঝে ঠোঁট বক্র হাসি ফুটিয়ে তুলে অত্যন্ত শীতল কণ্ঠে প্রেরণাকে বলল, আসসালামু আলাইকুম আপু। এক প্রকার চমকে ওঠে প্রেরণা, চোখ বড় বড় করে ইরফানকে দেখে। ইরফানের মুখ হাসি হাসি। বড় বাবা খুব করে বলে দিয়েছে, এক কথায় আদেশ করেছে প্রেরণা
দা জ্ঞানী আপাকে দেখলেই লম্বা সালাম দিতে। ইরফান খুব বাধ্য ছেলে, তাই সালাম দিয়েছে। এমনিতে তার দাদানের কল্যাণে ভবিষ্যতে ভাবিমণি বলে প্রেরণার আঁচল ধরে ছুটতে হতে পারে, তাই আগে থেকে সালামের প্র্যাকটিস। প্রেরণা যে অনেকটাই চমকেছে তা দেখে এক দফা মনে মনে হেসে নেয় ইরফান। প্রেরণা এক পলক ইনুকে দেখে, ইরফানের দিকে দৃষ্টি না দিয়ে অস্ফুট বলে, ওয়ালাইকুম সালাম, ভালো আছেন আপু? নাটকের স্বর রাগে গা চিরবিরে ওঠে প্রেরণা। ছেলেটা নাটক দেখে বারবার ইনুর দিকে তাকায়। মেয়েটা মুখটা মলিন। প্রেরণা নিজেকে শান্ত রেখে মুখটাকে আকস্মাৎ হাসি হাসি করে বলে, আল্লাহ খুবই ভালো রেখেছেন। তোমার সব ভালো? দুপক্ষে কি সুন্দর নাটক চালিয়ে যাচ্ছে ইনু তো বোঝে। সে তবুও মনে মনে চায় এভাবে নাটক করে হলেও যেন সব কিছু একটু স্বাভাবিক থাকে। ইরফান বলো, সব ভালো আপু, আসলে ইনুকে দেখতে এসেছি। মাইন্ড করেননি তো আবার আপু? ইরফান মনে মনে পৈশাসিক হাসি হাসে। দেখতে চাইছে প্রেরণা সহ্য শক্তি। এই দুই ভাই বোনকে জ্বালাতে তার খুব ভালো লাগবে ভবিষ্যতে। প্রেরণা চিবিয়ে চিবিয়ে বলে, মাইন্ড করব কেন? তুমি তোমার বোনকে দেখতে এসেছো, কেউ কারো থেকে কম নয় নাটকে। প্রেরণা প্রণমীর দিকে তাকে অত্যন্ত নর্মস্বর বলে, ঘরে যাও প্রণমী, তুমি অসুস্থ। প্রণমী কঠিন মুখটাকে হঠাৎ সহজ করে চুপচাপ চলে যায় ঘরে। ইরফান ওর দিকে তাকালোই না। তখন এক ডেলিভারি ম্যান এসে নানা পদে মিষ্টি দিয়ে, এইগুলো ইরফান কিছুক্ষণ আগে অর্ডার করেছে। রাজ্যের মিষ্টি দেখে ইনু বলল, এসব কি? তোর বাড়িতে প্রথম এলাম, টেনশন, তখন কিছু কিনে উঠতে পারিনি। আবার তোর স্বামী এটা না ভেবে বসে, তার সদ্যীয় সম্বন্ধী অসামাজিক একজন লোক, তাই সামান্য করলাম। আমি খারাপ হলেও মানুষ ভালো। কথাটা বলে ইরফান প্রীতমের দিকে তাকায়। প্রীতম নির্বিকার। ঘুরে ইরফান এবার ইনুকে বলে, আসছি আমি। দুপুর 2টো বেজেছে তখন। এই দুপুরে দাদানকে না খাইয়ে পাঠিয়ে দিতে মন চাইছে না ইনুর। খুব সাহস করে বলো, দাদান খেয়ে যাবে না? ইরফান দাঁড়ায়। ইনু তখন প্রেরণার দিকে তাকায়। প্রেরণা নির্লিপ্ত হয়েছিল। ইনু দৃষ্টি দেখে রোবটিক কণ্ঠে ইরফানকে বলে, খেয়ে যাও, কুটুম বাড়ি তোমার। ইরফান বেশ মজা লাগছে এই নাটক, সে আর একটু দেখবে বলে এক বাক্যে রাজি হয়। মিষ্টি করে হেসে প্রেরণাকে বলে, জি আচ্ছা আপু। দাঁতে দাঁত চেপে 2 চোখ বন্ধ করে প্রেরণা একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরের দিকে যায়। ইনশা এক হাতে তলপেট চেপে ধরে উঠে দাঁড়িয়েছে। ইরফান কল রিসিভ করছে না। টেনশন হচ্ছে খুব। হঠাৎ মুইন চেষ্টা করছে নিজের নাম্বার থেকে, কারো ফোন ধরছে না ইরফান ফোনটা সাইলেন্ট করেই তখন একেবারে আরাম করে বসেছে প্রীতমের ড্রয়িং রুমে। প্রণমী নিজের ঘরে দৌড় লাগিয়েছে। তারপর থেকে টুটা সাউন্ড নেই। প্রীতম ইরফানের মুখোমুখি একটা সোফায় বসে আছে। পরিস্থিতি খুব শান্ত। ইনু রান্নাঘরে ফ্রিজ থেকে খাবার বের করে সব গরম করছে। প্রেরণা হাত মুখ ধুয়ে এসে রান্নাঘরে ঢোকে। পদে কমতি নেই। গরুর মাংস, ভেটকি মাছ, সজনে দিয়ে পুঁটি মাছ, আম দিয়ে ডাল, তবু আরও 2 পদ বাড়িয়ে নেয় প্রেরণা। ইলিশ মাছ লাউ পাতা মুড়িয়ে ভাজে, চিংড়ি মাছের 2 পেঁয়াজি করে 30 মিনিটে। ইনু ঘন ঘন দৃষ্টি দিয়ে নিজের ননদকে দেখছে। আপু স্বাভাবিক রাগি। আপুর থেকে এমন স্বাভাবিক আচরণ সে আশাই করেনি। সেই দিন রাতের পর থেকে আপু আচরণ তার সাথে খুব ঠান্ডা, কেমন অস্বাভাবিক ঠান্ডা। প্রেরণা চুপচাপ টেবিলে সাজিয়ে প্রীতমকে ডেকে বলে, ওকে নিয়ে খেতে আয়। ইনুকে খেতে বসতে বলে সবার সাথে। নির্বিকার ভঙ্গিতে প্রেরণা ইরফানের প্লেটে খাবার তুলে দেয়। ইরফান খেলো সামান্য, আর চোখে বার কয়েক প্রেরণা আর প্রীতমকে দেখে। ইনু খেতে খেতে বাড়ির সবার কথা জানতে চায়। ইরফান চুপচাপ জবাব দিতে থাকে। খেয়ে আর ইরফান বসেনি এক মুহূর্তের জন্য। ও উঠে দাঁড়িয়ে বোনের থেকে বিদায় নেওয়ার সময় প্রীতম ইনুকে বলল, আমি নিচ থেকে আসছি একটু। ইরফান প্রীতম দুজনই একসাথে অ্যাপার্টমেন্ট থেকে বেরোয়।
দরজা লাগিয়ে ইনু দেখছে প্রেরণার মাথার শাড়ি আঁচল তুলে চুপচাপ ভাত খাচ্ছে। ইনু গিয়ে ভাইয়ের কিনে আনা মিষ্টিগুলো ফ্রিজে ভরে রাখে। তারপর ঘুরে পুনমির ঘরের দিকে তাকায়। মিস জেনিকে দিয়ে কিছুক্ষণ আগে খাবার পাঠিয়েছে ইনু সেখানে। পুনমি লোকটা বেরিয়ে যাওয়ার পরে ঘর থেকে বেরোচ্ছে না। বিছানার চাদর খামচে ধরে বসে আছে চুপচাপ। লিফটে তারা দুজন, ইরফান এবং প্রীতম। ইরফান চুপচাপ হাতঘড়িতে সময় দেখছে আর প্রীতম দেখছে ইরফানকে। তার চোখের দৃষ্টি শান্ত। হুট করে ঠিক তখনই লিফটটা একটু থামলো। এই অ্যাপার্টমেন্টের দুটো লিফটের মধ্যে এটাতে সিস্টেমের গোলযোগ দেখা যায় মাঝে মাঝে। ইরফান নিশ্চুপ। হঠাৎ প্রীতম বলে ওঠে, মেজদাদান আপনি নাকি ভালো হয়ে গেছেন। ইরফান তাকায় ওর দিকে। প্রীতম ওর দিকে খানিকটা তেড়ে এসে বলে, কেন এসেছিস হুট করে? ইরফান শান্ত ভঙ্গিতে বলল, আমার বোনকে দেখতে। তুই আমার বোনকে বিয়ে করেছিস, কিনে নিসনি। প্রীতম একটা লম্বা শ্বাস ফেলে বলল, শালা এটাই সমস্যা, তোকে কিছু বলতে পারছি না। কি বলবো? আমি আমার বউ, আমার ইনু জানকে বড্ড ভালোবাসি রে। কত রিস্ক নিয়ে বিয়ে করলাম ওকে। ওর দাদানকে ভীষণ ভালোবাসে, কষ্ট পাবে বেচারি। কি করতে চাস তুই? শান্ত স্বরে ইরফান জানতে চায়। প্রীতম হুট করে ওর কলার চেপে ধরে বলে, তোর মতো গুন্ডামি না করতে পারলেও বোনের জন্য একটা মার্ডার করতে পারবো, ট্রাস্ট মি। ইরফান হাসলো। চুপচাপ কলার থেকে প্রীতমের হাতটা সরিয়ে দিয়ে নিজের মাথায় বুলে তপ্ত শ্বাস ফেলে বলো, শালা সরি ভাই, শোন প্লিজ, শোন ভাই, আমাকে খোঁচাস না, তোর দোহাই লাগে। আমি যেতে গেলে তোদের 3 ভাই বোনের কপালে খুব দুঃখ আছে রে, প্লিজ খোঁচাস না। আমি ভালো হয়ে গিয়েছি, ট্রাস্ট মি। প্রীতম আবারও ইরফানের কলার ধরে বলো, কিচ্ছু যায় আসে না তাতে আমার, শুধু আমার বোনের থেকে দূরে থাকবি। ওই বাচ্চা একটা মেয়ে ইরফান, তোর বোনের থেকেও ছোট। এখন একটু লজ্জা হওয়া উচিত তোর। চেঁচিয়ে উঠল প্রীতম, পরপর বলো, শালা আমি সব থেকে অপদার্থ একটা ভাই, যাকে বোনের অন্যায়কারীর সাথে মেপে মেপে রাগ দেখাতে হচ্ছে জাস্ট বিকজ সে বউয়ের দাদান। ইরফান এবার প্রীতমের কলার ধরল। আর আমি শত্রু এসে হঠাৎ বোনকে ফাঁসলিয়ে বিয়ে করে নিয়েছে, আর সেটা চুপচাপ দেখেছি, কারণ ফ্যাকিং আইনের মধ্যে বিয়ে করেছে যে দাদা। তো আমি তোর বোনকে ভালোবেসেছি, বিশ্বাস করার মতো ছিল, তুই করতি না। তবে আমি কখনো নিতে একটা প্রতিবন্ধী মেয়েকে তুলে নিয়ে বিয়ে করতাম না। হঠাৎ চুপ হয়ে গেল ইরফান। প্রীতমের কলার থেকে হাত সরিয়ে নেয়। প্রীতম কলার ঠিক করে বলতে থাকে, নেপালে যখন তোর বোনটা আমার কাছে ছিল, একটি বারের জন্য আমার মাথাতেও আসেনি ওকে ফেলে নিজের জীবন বাঁচানোর কথা। আর তুই? লিফট চলতে শুরু করে আবারও। ইরফান তখনও নিশ্চুপ। প্রীতম দূরে সরে দাঁড়ায়। একেবারে শান্ত স্বরে বলতে থাকে, তোকে আমি হাড়ে মজ্জার চিনি, যেমন তুই আমাকে চিনিস। যা হয়েছে হয়েছে, বাট প্লিজ শেষবারের মতো রিকোয়েস্ট, পুনমিকে নিয়ে উল্টাপাল্টা ভাববি না তুই, একটুও না। তোরা বড় লোকের বাচ্চা, তুড়ি মারলে মেয়ের অভাব হবে না। আমার প্রতিবন্ধী বোনকে আগে পিছানো না দেখি তোকে। ইরফান চোয়াল শক্ত করে দাঁড়িয়ে থাকে। প্রীতম চশমাটা ঠিকঠাক করতে করতে বলে, আমাদের ঝামেলা কখনোই শেষ হবার নয়, এটা তুই আর আমি দুজনেই জানি। যা করছি তার জন্য ক্ষমা চাইছি, এবার একটু আমাকে ছেড়ে দে। প্রীতম ঘরে ফিরে চুপচাপ চলে গেল গেস্ট রুমে, গিয়ে বসলো কম্পিউটারের সামনে। প্রোগ্রামে কিছু কাজ বাকি আছে, সেটুকু সম্পূর্ণ করবে। ইনায়া তখনও ফ্রিজের কাছে দাঁড়িয়ে আছে ঠায়। প্রেরণা ভাত খেয়ে উঠে শাড়ির আঁচল কোমরে গুজে এঁঠো প্লেট বাসন নিয়ে সিঙ্কের ধারে এগিয়ে যায়। কিছু মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে ইনু বলো, আপু মিষ্টি। প্রেরণা স্বাভাবিক ভঙ্গিতে তাকালো ইনুর দিকে। বলো, মিষ্টি দেখো তোমরা কতটা খেতে পারবে, সেটুকু রেখে প্রতিবেশীদের মাঝে বিলি করে দাও। নষ্ট না বা অপচয় করে তো লাভ নেই। মিস জেনিকে ডাকো। ইনায়া নড়াচড়া করে না। প্রেরণা থালা বাসন ধুয়ে ওর সামনে থেকে হেঁটে যেতে নিলে ইনু খপ করে প্রেরণার ডান হাতটা ধরল। প্রেরণা বিমূঢ় দৃষ্টিতে চেয়ে রয় ওর দিকে। ইনু জিভ দিয়ে ঠাই ভিজে একটা ফাঁকা ঢোক গিলে সরাসরি প্রেরণার চোখের দিকে তাকিয়ে বলে, আপু দাদানকে কি করে আমি না খাইয়ে পাঠাতাম? আমার স্বামীর ঘর যে এটা, আর ওই দাদানটা কখনো আমাকে না খেয়ে
থাকতে দিত না। আজ বোনের বাড়ি থেকে ভর দুপুরে না খেয়ে যেত আপু। কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থেকে প্রেরণা নিজের হাত সরিয়ে নিয়ে বলো, আশ্চর্য, তুমি এসব কথা কেন তুলছ? আমরা তোমাকে কিছু বলেছি পূর্ণমী? ঘরটা কিচেনের পাশে। আপু ভারী কথোপকথন কানে যেতে ধীরে ধীরে উঠে এসে সে রুমের দরজা রঙিন পর্দা ধরে দাঁড়ায়। ইনু আবারও একটা ফাঁকা ঢোক গেলে বলো, আপু, পূর্ণমীকে আমি ভীষণ স্নেহ করি, ভালোবাসি। ওর খারাপ দিনগুলো আমি আমার কর্তব্য পালন করেছি বলতেই পারেন। কিন্তু এখন আপু দাদানকেও যে আমি বড্ড ভালোবাসি। প্রেরণা আশেপাশে তাকালো। তার মাথা ধরেছে ভীষণ, তবু মুখে শুকনো হাসি ফুটিয়ে ইনুর গালে হাত রেখে বলো, আমরা 3 ভাই বোন চারিত্রিক দিক দিয়ে ভীষণ নির্লজ্জ। ইনু, তুমি অবাক হয়ে যে ইতিহাস জানো। এইসব কথা বলো না, আর কোনো কথা বলো না তুমি। আমি তোমাকে খুব স্নেহ করি, পূর্ণমী সম্মান করে। আমরা দুজনেই তোমাকে ভালোবাসি, এটা বজায় থাকবে আমৃত্যু। শুধু প্লিজ এখন এসব বাদ দাও প্লিজ। হন্তদন্ত হয়ে প্রেরণা নিজের রুমে চলে যায়। ইনু চোখ দুটো হঠাৎ ঝাপসা হয়ে ওঠে। ঘুরতেই দৃষ্টি পড়ে প্রেরণার মুখটাতে। ওকে কিছু না বলে ছুটে যায় পশ্চিম বারান্দায়, গিয়ে রেলিং ধরে হাঁপাতে থাকে ইনু। প্রেরণার শীতল ভাব তাকে পীড়া দিচ্ছে খুব। এত কিছু তার মস্তিষ্ক নিতে পারছে না। সব কিছু এত অসহ্য কেন? রাগ উঠল খুব করে। হঠাৎ চোখ মুছে ফোনটা হাতে তুলে নিল। সে ঠিক করেছে মেজো দাদানকে বলবে, আর যেন কখনো সে এ বাড়িতে না আসে, কখনোই না। কিন্তু কলটা কেটে দিল ইনু। যখন তার মেজো দাদানের মুখটা ভেসে উঠল চোখের সামনে, ভেসে উঠল পুরনো সেই দিনের কথা। বাড়িতে কিছু খাবার আনলে মেজো দাদানি চিল্লিয়ে বলা, এই ইনু খাবে আগে। ইনু নেবে আগে। আবারও চোখ ঝাপসা হয় ইনুর। বারান্দার দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে চুপচাপ। কলটা রিসিভ করার আগে ইরফান লম্বা লম্বা দুটো শ্বাস ফেলল, তারপর রিসিভ করলো কলটা। সাবলীন গতিতে চলছে তার বাইক। বেলা তখন 3:30। ফোনের ওপাশ থেকে চেঁচিয়ে উঠল ইনশাও, এই তুই কোথায়? রাস্তায়। আসছি আমি তোর কাছে। শুকনো গলায় জবাব দিয়ে বাইকে স্পিড বাড়িয়ে একটানে চলে যায় ইসির অ্যাপার্টমেন্টে। ভাইকে দেখে রাগে গজগজ করে ইনশাও কোমর ব্যথা নিয়েও টান টান হয়ে দাঁড়িয়ে থেকে একটার পর একটা প্রশ্ন ছুটছে। কিন্তু যখন সত্যটা জানলো পুরোপুরি থ হয়ে গেল সে। আবারও কিছুক্ষণ পরে চেঁচিয়ে বলো, তোর সাহস হয় কি করে ওখানে যাওয়ার? আচ্ছা, তোর তো বুদ্ধি হবে না কখনো, তুই কেন যাবি? ইরফান শুধু তাকিয়ে আছে। ইসি নিজের চুল টানছে, বলছে, একটু শান্ত হয়ে থাকলে কি হয় তোর? ইনু মাথা ঘুরে পড়ে গিয়েছে। তো এমন তো আগে পিছে না ভেবে ছুটতে হবে? ওর হাজবেন্ড আছে তো ওর সাথে। আমাকে ফোনে পেলি না, এখানেই আসতি। হায় আল্লাহ, বাড়ির সবাই ওদের ফ্যামিলিকে কথা দিয়েছিল তোকে শহরের বাইরে পাঠাবে, সেটা করেনি কেউ। আর তুই এখন নাচতে নাচতে ওই মেয়েটার সামনে চলে যাস? একটু সময় তো দিবি ওদের। এক নাগারে কথাগুলো বলে ইসে হাঁপাচ্ছে। ইরফান নিশ্চুপ, বোনকে দেখে শান্ত ভঙ্গিতে। ইসের মুখটা কেমন কাঁদো কাঁদো, বলে, অস্থির লাগে। আমাদের কারো সুশিক্ষা নেই, শুনতে শুনতে অস্থির লাগে ভীষণ। পাপা মামা সবাই বুড়ো হচ্ছে, কার কখন কি হয়ে যায় তাদের কথা একটু ভাব। এতটা তো অবুঝ নস তুই। আচ্ছা শান্ত হয়, এরপর থেকে আর তোকে না বলে কিচ্ছু করব না। জানি আমি আপনার দূর, যা এখন আমি ঘুমাবো, ভাইয়ের ডিউটিতে। লাঞ্চ সেরে গেল। ইরফান উঠে না, সোজা চলে যায় ইসির ফ্রিজের কাছে। ইসি বলে, আজ রান্না হয়নি রে, বাড়ি থেকে অর্ডার করে খেয়েছি। ওতে কিছু নেই, কিছু করে দেব? ইটস অলরাইট। আমি খেয়ে এসেছি ইনুর বাসা থেকে, এখন আইসক্রিম খাবো। খেয়েলি? দু চোখ গোল্লা গোল্লা হয়ে যায় ইরফান হাসল সামান্য। বিগত 1 ঘন্টা যা যা হলো সব কিছু আবারও ভাবতে ভাবতে ফিসলে হাসলো। আইসক্রিম খেয়ে বোনের বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় বলো, আজকের জন্য চিন্তা করিস না, আমি সোজা বাড়িতে যাচ্ছি, তুই ঘুমা। আর কাল থেকে দুশ্চিন্তা কন্টিনিউ করব, তাই তো? ওর দিকে ঘুরে ইরফান আবারও হাসল, তবে বলল না কিছু।
ভাইকে খুব মনোযোগ দিয়ে দেখছে ইহান। বাড়িতে বড়রা এখন অবধি বাড়িতে ফেরেনি। ইহান সম্মেলন থেকে গতকাল রাত 9টায় ফিরেছে। ফিরে ইরফানের ঘরে একবার উঁকি দিয়ে ঘুমিয়ে পড়ছিল। আজ সকাল সকাল উঠে কফি নিয়ে পুল সাইডে যেতে পা থমকালো তার। পুলের ধারে ম্যাট বিছে ইরফান পুল আপ দিচ্ছে। সেটা কোনো আশ্চর্য ব্যাপার না। আশ্চর্য বিষয় হচ্ছে ইরফানের সামনে ম্যাটের ওপর একটা বই পড়তে পড়তে পুশ আপ দিচ্ছে ইরফান। কিছু মুহূর্তে তাকিয়ে থেকে ইহান হাসলো সামান্য। এই ছেলেটা সব কিছু অদ্ভুত। ও জেনে শুনে এমন অদ্ভুত, না জেনে শুনেও একটা কাজ স্বাভাবিকভাবে করতে নারাজ ছেলেটা। আচমকা বইটা ইরফানের সামনে থেকে সরিয়ে নেয় ইহান। পুশ আপ দিতে দিতে হাঁপিয়ে ওঠে ইরফান। থামলো, ক্লান্ত হয়ে শুয়ে পড়ল ম্যাটের ওপরে। ইহান বলল, যে কোনো একটা কর। এভাবে বই পড়া যায়? আর বই পড়ছিস তুই? মানতে কষ্ট হচ্ছে। উঠে তোয়ালা নিয়ে কপালে ঘাম মুছে ইরফান বলল, কেন? পৃথিবীতে ভদ্রলোক শুধু ইহান তাজওয়ার মির্জা ইরফান হতে পারে না? ইহান কফির মগ নিয়ে সামনের টুলে বসতে বসতে বলল, পারে, তবে ইরফান হতে চায় না। দাদানকে দেখছে ইরফান। কিছুক্ষণ পর এক হাত বাড়িয়ে ফাজলামি করে বলে, এই দাদান, তোমার কানের কাছে ওটা সাদা চুল নাকি? হায় হায়, এ কি সর্বনাশ! ইহান বিরক্ত হয়ে ওর হাত সরিয়ে দিয়ে বলে, শর্ত। ইরফান হাসছে। খানিক বাদে হাসি থামিয়ে হুট করে বলে ওঠে, বাড়িতে কেন বলছো না তোমার পছন্দের কথা? মেয়েদের মতো ঢং কেন করছো? কাকে পছন্দ করি আমি? অবাক হওয়ার ভান করল ইহান। কথাটা শুনে উচ্চস্বর হেসে ওঠে ইরফান। ইহান থতমত খেয়ে আছে। ইরফান হাসি থামিয়ে উঠে দাঁড়ায়, বলে, আহ, জানো না? আচ্ছা, জানলে আমাকে জানিও, তুলে এনে দেব। সবসময় ফাজলামি ভালো লাগে না ইরফান। রাগী চোখে ভাইয়ের দিকে দৃষ্টি দিয়ে আছে ইহান। ইরফান সামান্য ঘাবড়ে যাওয়ার ভঙ্গি করে বলল, সরি দাদা, জাস্ট কিডিং। এমনিতে আমার ভাবিমণি আনবো ধুমধাম করে, পালকি চাপিয়ে। ইউনো, বিয়ের থিমটা হবে সেবিকি আমলের মতো। ভাবিমণি পালকি থেকে নামলে আমি ইনু ইসি সেহু তাকে জুতা পরিয়ে দেব, কারণ সে দাদানের সিন্ডেলার হবে। সিরিয়াসলি, আমি ইসি ইনু প্ল্যান করেছি বহু বছর আগে এটা, যখন আমার টিনেজার ছিলাম। গোটা শহর দেখবে আমার ভালো মানুষ দাদানের বধূবরণ। যেই আসুক আমাদের থেকে পাবে সর্বোচ্চ সম্মান। শুধু একটা কন্ডিশন পূরণ করতে হবে তাকে, আমার দাদানকে সর্বোচ্চ সুখী করতে হবে। ইহান অন্যমনস্ক ভঙ্গিতে চুপ করে আছে। ইরফান আর চোখে ভাইকে দেখে নিশ্চয় এখন জ্ঞানী আপার মুখটা কল্পনা এই আহ্লাদে গদগদ হচ্ছে দাদান। এটা ভেবে ইরফান বাঁকা হাসে। এতবার গান গাইতে গাইতে চুপচাপ চলে যায়। তাকে অফিসে যেতে হবে। ইহানের কল্পনাতে আকস্মাৎ প্রেরণাকে এসেছিল তখন। এটা ফর্সা স্নিগ্ধ মুখ, একজোড়া সমুদ্র নীল চোখ, আর একটা লাল বেনারসি। মুহূর্তে কঠিন গাম্ভীর্য ঠাসা 31-এর সুদর্শন মুখটা ছেয়ে যায় অপ্রস্তুত ভাব, কিন্তু ঠোঁটের কোণে ফুটল অস্পষ্ট হাসি। পরপর গলা খাকারি দিয়ে নিজেকে সামলে নিয়ে কফি মগে চুমুক বসায় চুপ করে। ঘড়ির কাঁটায় তখন বেলা 3:30 গিয়ে ঠেকেছে। তাড়াহুড়া লাগিয়ে প্রেরণা নিজে একটা শাড়ি এবং শুদ্ধ 2 সেট জামাকাপড় ব্যাগে পুরল। প্রীতম এসে দরজায় দাঁড়িয়ে তাদের আরও তাড়া দেয়, আপু, ট্রেন মিস হবে, তাড়াতাড়ি। এই তো হয়ে এলো। ব্যাগ গুছিয়ে প্রেরণা শুদ্ধকে রেডি করিয়ে দেয়। আজ সে ওয়াসিদের দেশের বাড়ি যাবে। শুদ্ধ জন্ম নিবন্ধন সনদের সামান্য ভুল হয়েছে, সেটা শোধরাতে হবে। প্রেরণা এই শহরে এলে শুদ্ধ জন্ম নিবন্ধন করিয়েছিল মেজর ওয়াসিদের ঠিকানায়। তাছাড়া প্রতি বছর শুদ্ধকে তার বাবা কবর জিয়ারত করাতে নিয়ে যাওয়া হয়। ওখানে গিয়ে প্রেরণা ফুপির বাড়িতে থাকবে 2 রাত। অফিস এবং রেস্তোরাঁ সাব্বিরকে সব বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রীতম প্রেরণাকে পৌঁছে দিয়ে চলে আসবে। প্রেরণা অনেক করে বলেছেন প্রীতমে যেতে হবে না, সে তো একা একাই নেপাল অবধি ঘুরে এসেছে। কিন্তু প্রীতম শুনিনি। বলেছেন নেপালে মানুষগুলো তো সভ্য, তোমার শ্বশুরবাড়ি এলাকার মানুষ তো অসভ্য।
আমি যাব। ইনা, পৌনমি, মিস জেনি লিভিং রুমে এসে দাঁড়িয়েছে। শুদ্র হাত ধরে ঘর থেকে বেরোয় প্রেরণা। ইনুর দিকে তাকিয়ে স্মিথ এসে প্রেরণা বলে, দুদিনে ফিরবো, থাকতে পারবে না? ইনু মাথা নাড়ে, বলো পারবো। চুলার ধারে কাছে যাবে না তুমি বা পৌনমি। মেড অথবা মিস জেনিকে সব বলবে, ঠিক আছে? ইনু এবার মাথা নাড়ায়। প্রেরণা ঘুরে পৌনমির গালে হাত রেখে নরম গলায় বলো, আজ আর কাল গানের ক্লাসে যাস না সোনা, কেমন? কেন আপু? এমনিতেই। বাড়িতে থাক ভাবির সাথে। এত চিন্তা নিয়ে কি করে থাকবো আমি? পৌনমি সামান্য হাসলো এবার, কণ্ঠে তাচ্ছিল্য নিয়ে বলল, আমি তো যাব আপু, যাবই। জেদ করিস কেন? জেদ না আপু, আমার এভাবে অসহায় অসহায় হয়ে থাকতে ভালো লাগে না আর, মোটেও না। তোমরাও আমাকে ভেবো না, তোমরা যাও, কোনো রকম চিন্তা করতে হবে না, আমি যাব গানের ক্লাসে। প্রেরণার বোনের মাথায় হাত বুলিয়ে কাতর স্বরে বলে ওঠে, সরি রে, তোকে আমি একটু সময় দিতে পারি না সোনা। সরি কেন বলছো আপু? একটু সরি বলবে না? আমার তোমাদের উপর কোনো রাগ নেই, কারো ওপর নেই, আমার শুধু ড্যাডের উপর রাগ। কেমন অদ্ভুত লোক, তোমাকে আর ভাইয়াকে কতটা মুসিবতে ফেলে দিয়ে গেল, পালিয়ে গেল। আমার খুব রাগ আপু লোকটার উপরে। প্রীতম বোনকে আলগে ধরে। ইনু মাথা নিচু করে নেয়। পৌনমি বলতে থাকে, আজ থেকে আমি একটু সাহসী হতে চাই আপু। পৃথিবী খারাপ মানুষের ঠাসা, তেমনি আমাকে সহানুভূতি দেখানো মানুষও তো আছে, তাই না? আমি নিজেকে অভ্যস্ত করতে চাই সব কিছুর মাঝে। আমি আজ যাবই গানের ক্লাসে, তোমরা প্লিজ যাও। 4টা থেকে ঝুম বৃষ্টি শুরু হয়েছে শহরে। ছায়ানটের বারান্দায় চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে মিস জেনি। আজ সকাল থেকে যে রোদ সে পেয়েছে তাতে ভাবতেও পারেনি এমন বৃষ্টি হবে। ওয়েদার ট্রাকার বলেনি কিছু। পৌনমি মামুনিকে নিয়ে ঝামেলায় পড়তে হবে খুব বুঝতে পেরে তার চিন্তা বাড়ছে। প্রেরণার প্রীতম ট্রেনে বসে দুবার কল করেছে, যদিও তাদের নিশ্চিন্ত করে দিয়েছে মিস জেনি। ক্লাস শেষে পৌনমিকে তার এক ব্যাটসম্যান এগিয়ে আনে মিস জেনির কাছে। পৌনমি তারা লাগিয়ে বলে, চলুন মিস জেনি, আজ ভাবি একা বাড়িতে, আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। ছায়ানটের সামনে বিপরীতে নিতিন কাকার চায়ের দোকানে আজ লোক নেই, এখনও বেলা গড়ায়নি দেখে, অথবা বৃষ্টি। এই দুটো কারণ হতে পারে। রাস্তা ফাঁকা, কিছু ক্যাব যাচ্ছে মাঝে সাঝে। নিতিন কাকা টি পেকারে জল ফুটতে দিয়েছে অযথা। এখন তার মাছি মারা ছাড়া অন্য কোনো কাজ নেই যেন। বৃষ্টি কমেলে খদ্দের আসবে। চেয়ারে বসে যখন ঢুলছিল নিতিন, ঠিক তখন R15 লেটেস্ট মডেলটা এসে হুট করে থামলো তার স্টলের সামনে। রোজগারের মতো গত 1 সপ্তাহ ধরে নিতিন খেয়াল করেছে, ঘড়ির দিক তাকে সময় মিলিয়ে দেখল কাটায় কাটায় 4:50 বেজেছে। রোজ ঠিক এই সময় আসে ছেলেটা। গম্ভীর মুখ, কৃষ্ণবর্ণের, লম্বা দেখতে, মার্জিত আচরণ। কোনো বড়লোক বাড়ির ছেলে হবে সম্ভবত। পায়ের জুতো ব্র্যান্ডের, দেখে বোঝেনি নিতিন। তবে ছেলেটার নাম জানে না, জিজ্ঞেস করেনি কখনো। পরিচয় ভদ্রলোক, বড়লোক। খদ্দের রোজ 5 মিনিটের মতো বসে, 3 কাপ চা খেয়ে চলে যায়। তার নাম জানতে চেয়ে কী লাভ? তবে নিতিন খেয়াল করেছে, ছায়ানট একাডেমির দিকে তাকিয়ে থেকে ছেলেটা পুরোটা সময়। বাইকটাকে ছাউনির নিচে রেখে রেনকোট সামলে ইরফান নেমে হেলমেট সরিয়ে চওড়া হাসলো নিতিনের দিক চেয়ে। নিতিনও হেসে বলল, এই বৃষ্টির মাথায় নিয়ে এলেন? ইরফান হেসে বলল, আপনার চা অসাধারণ মামা, বিকেলটা দারুণ হয়ে যায়। হেলমেট একটা টুলের উপর রেখে পাশের টুলে বসলো ইরফান, তার দৃষ্টি ছায়ানটের গেটের দিকে। ঠিক 5টায় ছুটি হবে। নিতিন চা বানিয়ে ইরফানের হাতে দিতে ছায়ানট একাডেমি ছুটি হলো। মিস জেনি আর পৌনমি একটা ছাতা নিয়ে গেট পেরিয়ে কোনো মতে যাত্রী ছাউনিতে এসে দাঁড়ায়। ছাতাটা পৌনমি টিচার নিখিল এসে বড়ুয়া দিয়েছে। এতটা পর একটা ক্যাব আসছে যাচ্ছে, অথচ কোনো ক্যাব ফাঁকা নেই। মিস জেনি কোনো রাইডার বুক করতে পারল না বৃষ্টিতে। পৌনমিকে ছাতা হাতে দাঁড় করিয়ে রেখে সামনে এগিয়ে
আশেপাশে, দেখছে তাই। আজ পৌনমীর গায়ে একটা কালো কামিজ, পায়জামা, ওড়না, সারা অঙ্গে কালো জড়িয়ে দূর থেকে মেয়েটার সাদা মুক্ত পাথরের মতো ফুটে আছে। পথচারীদের নজর ক্ষণিকের জন্য থমকাচ্ছে মেয়েটা। ইরফান চুপচাপ চায়ের কাপে চুমুক বসিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে দেখছে। আর নিতিন দেখছে ইরফানকে, বলছে, তোমার বেশভূষা মনে হয় অফিস থেকে আসো। তুমি কোথাও চাকরি করো বাবা? এক হাতে একটা জ্বলন্ত সিগারেট চায়ের কাপে চুমুক বসিয়ে পৌনমীর দিকে দৃষ্টি স্থির রেখে ইরফান জবাব দেয়। ওদিকে মিস জেনি যাত্রী ছাউনির একপাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে একটা ক্যাফে থামানোর চেষ্টা। ঠিক তখনই মডেল পুলিশ রোড থেকে আগত এক বাইকার হুশ করে তার সামনে থেকে চলে যাওয়ার সময় তার হাতে পাশটা ধরে হেঁচকা টান লাগায়। ঘটনা ঘটেছে ইরফান এবং চার দোকানের চোখের সামনে। এতে দ্রুত ঘটেছে যে কেউ বুঝতে পারেনি। মিস জেনি চিৎকার। ইরফান তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় চায়ের দোকানি। ঝুম বৃষ্টিতে দেখতে পেল কপালে হাত চেপে নিচে পড়ে আছে মিস জেনি। পৌনমীর মুখ দু হাতে চেপে কিছুটা দূরে আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না কিছু, শুধু চেঁচিয়ে বলল, কি হয়েছে মিস জেনি? ছিনতাইকারী পাশটা নিতে পারেনি যদিও, তবে টান লেগে ধূপ করে পড়ে গিয়ে কপাল ফেটেছে নানা রোগ জর্জরিত ভদ্রমহিলার। খুব আহত হয়েছে। পৌনমী খুঁজে পাচ্ছে না তাকে। দুহাত হাতড়ে চেঁচিয়ে উঠল বারবার, কি হয়েছে মিস জেনি? কোথায় আপনি? কি হয়েছে বলুন? গলগল করে রক্ত ঝরছে। মিস জেনি কাতরাতে কাতরাতে কোনো মতে ডাকলো, পৌনমী মামুনি। হ্যাঁ, এই তো আমি। আপনি বলুন কি হয়েছে? কেঁদে ফেলে পৌনমী। আশেপাশে একটা লোক নেই। পৌনমী বুঝতে পারে না আসলে। মিস জেনি এখন কোনো জবাব দিচ্ছে না। ইরফান নিমেষ তাকিয়ে থেকে কিছুক্ষণ, তারপর চায়ের কাপটা রেখে হাতের সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে বৃষ্টি মাথায় নিয়ে নামে। চার দোকানি নিতিনের বিপদ দেখে একটা ছাতা মাথায় নিয়ে নামে। লোকটা পঙ্গু, ক্রেসের ভর দিয়ে হাঁটছে। পৌনমী কাঁদছে। তার হাতে ছাতা। পাঁচটা মিস জেনির কাছে হাতে থাকলেও ওয়াচটা বের করা যেত। এখন সেটাও পারছে না। শুধু চেঁচিয়ে বলছে, ওখানে কেউ আছেন? হেল্প মি। আবারও কাঁদল পৌনমী। সে নিজের ব্যর্থতা দেখে কাঁদছে। প্রকৃতি আবারও বুঝিয়ে দিয়েছে, পৌনমী তুই সত্যিকার অসহায়। ইরফান এগোচ্ছে ওর দিকে। দুটো ঈগল চোখের দৃষ্টি পৌনমীর ফর্সা ক্রন্দনরত মুখটাকে নিবদ্ধ। যেতে যেতে একটা লম্বা শ্বাস ফেলে ইরফান বলল, শালা এরা নিজেরাই চায় না আমি ভালো হই। আশপাশটা সিগারেটের করা গন্ধ ভরে যেতে পৌনমীর নাক কোচকালো। ভক্ত কণ্ঠে ডাকলো, কে? চায়ের দোকানি এগিয়ে এলো। ইরফান পৌনমীর সামনে দাঁড়িয়ে ঠান্ডা স্বরে জবাব দিল, আমি তোমার বেয়াই ইরফান মির্জা। আতঙ্কিত পৌনমীর চোখ দুটো কেমন বিস্ফোরণ হলো। এক পা পিছিয়ে যায়। পরপর আবারও ডাকে, মিস জেনি। ইরফান শান্ত স্বরে জবাব অবচেতন হয়ে গিয়েছে। মুখটা চেপে ধরে পৌনমী চোখ ঝাপসা করল। তারপর আবার মুখটা কঠিন করে ইরফানের উদ্দেশ্য করে বলল, কি চাই? কি চাই? ধমকে পৌনমীর কণ্ঠে। ইরফান বলল, কেউ নেই কোথাও, হেল্প লাগবে? বিষে উঠল পৌনমীর মনটা। চেঁচিয়ে বলল, এখানে কি আপনার? কেন এসেছেন? এটা পাবলিক প্লেস তাই। দ্রুত বলো। ওনার কপাল ফেটেছে। হেল্প লাগবে? না। এমন জোরে চেঁচালো পৌনমী। ইরফান দোকান চেপে ধরল নিজের। পৌনমী চেঁচিয়ে বলতে লাগলো, কখনোই না, কখনোই না। তারপর পৌনমী আশেপাশে লোকজনকে উদ্দেশ্য করে চেঁচায়, কেউ আছেন? কেউ আছেন এখানে? নীতিশ নরম গলায় বলল, মা আছি। তোমার মাকে হসপিটালে নিতে হবে, ইমার্জেন্সি। পৌনমী ভরসা পেল। কেঁদে বলো, আঙ্কেল আপনি আমার একটু সাহায্য করুন না। নীতিশের মুখটা অন্ধকার হয়ে গেল। হুট করে ইরফান পৌনমীর দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, উনি তোমাকে হেল্প করতে পারবে না, উনি নিজেই পঙ্গু। ঘন ঘন শ্বাস ফেলল পৌনমী। ইরফান চুপচাপ নিজের ফোনটা বের করে ইনুকে কল করে লাউড স্পিকার অন করে বলল, তোর হাজব্যান্ড কই? আবুকে নিয়ে দেশের বাড়ি গিয়েছে কেন? শোন, চেঁচামেচি করবি না। মিস জেনির সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা হসপিটালে নিয়ে যাচ্ছি। তোর ননদ আমার কাছে আছে, দুশ্চিন্তা কিছু নেই। ইয়ানা মনে হলো গোটা আকাশটা তার মাথায় ভেঙে পড়ল। ভয়ে আতঙ্কে তার হাত পা
কাঁপতে লাগলো ঠক ঠক করে। চেঁচালো, ইনু তুই ওখানে কি করছিস? চা খাচ্ছিলাম, আত্মীয় দেখে হেল্প করতে এসেছি। এখন কলটা রাখ, সিটি কেয়ার হসপিটালে আয় ফার্স্ট, এসে তো ননদকে সামলা। পুনমি কাঁদছে, চুপচাপ দেওয়ালের সাথে ঠেস দিয়ে কাঁদছে। ইরফান একটা অ্যাম্বুলেন্স ডেকে নিল। সিটি কেয়ার হসপিটাল এখান থেকে 5 মিনিটের মতো দূরে। মিস জেনিকে একজন নার্স তুলে নেয়। ইরফান দেখল ততক্ষণে পুনমি কান্না থেমে চোখ মুখ কঠিন হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু ইরফান বেশ অবাক হলো যখন দেখল পুনমি নির্বাক ইরফানের কথা মেনে অ্যাম্বুলেন্সে গিয়ে বসছে চুপচাপ, আর টুটা সাউন্ড করেনি মেয়েটা। অথচ এত সহজে মানার কথা না মেয়েটি ইরফানের প্রস্তাব। ইরফান হতকম্প ভাব কাটিয়ে অ্যাম্বুলেন্সে বসে ইনুকে কল করে কথা বলে নিল আবারও। ইনু ওপাশ থেকে শুধু বলে যাচ্ছে, ও দাদা দোহাই তোমার, মেয়েটার ভয় দেখিও না কোনো, একটু নরম হয়ে কথা বলে ওর সাথে, আমি মুখ দেখাতে পারবো না, নয়তো শ্বশুর বাড়িতে, আর ওকে ধমকিও না। আর ওকে। ইনুর কথা শেষ হতে না হতেই কলটা কাটলো ইরফান। ঘুরে পুনমির দিকে তাকায়, গালে লেপ্টে আছে চোখের পানি। ইরফান দেখল কিছুক্ষণ পর পর অতিরিক্ত নর্মকণ্ঠে আহাম্মকের মতো বলে উঠল, এতক্ষণ তো ভয় পাচ্ছিলেন, এখন ভয় করছেন আমাকে? পুনমি দাঁত চেপে বসে আছে। ইরফান বলল, তুমি আসলেই সাহসী, ভেরি গুড গার্ল। পুনমি হাসলো, তাচ্ছিল্যের হাসি। এতবার বলল, কি জানেন তো এই পৃথিবীতে আপনার মতো অমানুষ ঠাসা আমি কাকে বিশ্বাস করব? ভাবলাম আপনার কথা মেনে নিই, কারণ আপনার আর যাই হোক একটু ভয় ডর ঢুকেছে থানা থেকে ঘুরে আসার পরে। তবে কি জানি আপনি নির্লজ্জের মতো ভিন্ন কথা। তবে আপনার ভয় পাচ্ছিলাম না আমি, আমার বিরক্ত লাগছিল আপনাকে। অমানুষ শব্দটা শুনে ইরফান মনে হলো কেউ একটা জুতো বাড়ি মেরেছে তার মুখে। গালটা পুড়ছে বেশ। সে শুধু তাকিয়ে আছে মেয়েটার রক্তিম মুখের দিকে। তীব্র ক্ষোভে ফর্সা মুখটা লাল হয়েছে পুনমির। ইমার্জেন্সি ইউনিটে লবিরে কালো কামিজ পরিহিতা অর্ধসিক্তা এক কিশোরী মেয়ে দাঁড়িয়ে আছে। কিশোরী নাকি তরুণী সেটা ভাববার বিষয়। মেয়েটি দেখে বয়স আন্দাজ করতে পারছে না আগন্তুকেরা। কালোতে ফর্সা মুখটা ঝকমক করছে। যেতে যেতে মহিলা পুরুষ নিমেষে একবার পলক ফেলতেই কসুর করছে না আদরে। বিদেশিনী রূপসী আনলে উষ্ঠজোড়া কাঁপছে ঠান্ডা প্রকটে। অল্প বিস্তার ভেজেছে সে। ইমার্জেন্সি ইউনিটে একজন ডাক্তার এবং নার্স মিস জেনিকে ট্রিটমেন্ট করছে। বাইরে ওরা দুজন। ইনায়া এখনও এসে পৌঁছায়নি। ইরফান কাকভেজা হয়ে ইমার্জেন্সি ইউনিটে বাইরে একটা বেঞ্চে বসে আছে। চুপচাপ করে ভেজা চুল ফোঁটায় ফোঁটায় ঝরছে পানি। গা ছিম হয়ে আছে। ফরমাল শার্টটা শক্তপোক্ত শরীরে আটসাট হয়ে লেপ্টে আছে। ইরফান গলা থেকে টাইয়ের নট খুলে পিছনে হেলান দেয়। শরীরটা জমে যাচ্ছে ঠান্ডায়। এখন একটা সিগারেট অতি জরুরি হয়ে পড়েছে। দু হাতে প্যান্টের পকেটে হাঁটা দুটো ভেজা সিগারেট পেল যদিও। সেগুলোর দিকে বিরতি নিয়ে কয়েক পলক তাকিয়ে থেকে দৃষ্টি দিল পুনমির দিকে। পর মুহূর্তে চোখে মুখে সংকোচ নামে সিগারেট দুটো ফেলল ওয়েস্টবিন। আবারও গাঢ় বাদামি চোখ জোড়া প্রখর দৃষ্টি আশ্রে পড়তে পুনমির মুখবিবরে। সেই কথাগুলো ইরফানের মুখের ওপর বলে দিয়ে সেই যে মেয়েটা চুপ হয়েছে আর একটা কথা বলেনি। ইরফানও না। দুজনের দূরত্ব কয়েক গজ মাত্র। দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা, চোখে মুখে উৎকণ্ঠা নিয়ে। এখানকার অল্প বয়সী ইন্টার্ন ডক্টরগুলো যেতে যেতে হাঁ করে পুনমিকে দেখছে তার দেখছে। দূরে গিয়ে ঘুরে তাকিয়ে দেখছে। সে খবর তো পুনমি রাখে না। সে নিজে ওড়না জড়িয়ে রেখে দাঁড়িয়ে আছে। ইরফান উঠে দাঁড়ালো। একবার খোঁজ নিল নার্সদের কাছে। জানতে পারল কপালে দুটো সেলাই লেগেছে এবং জ্ঞান হয়তো অল্প সময়ের মাঝে ফিরবে। পুনমি শুনল সেসব। ইরফান ইনুকে কল করলো। ওদিকে তখন একটা ক্যাব পাচ্ছিল না ইনু। এই বৃষ্টিতে শুধু কাঁদো কাঁদো হয়ে বলছে, একটু তুমি দেখো দাদান, আমি এক্ষুনি আসছি। ফোন কেটে ইরফান চুপচাপ পুনমির কাছে গিয়ে শান্ত স্বরে বলল, এখানে চুপ করে 5 মিনিট বসে থাকবেন, এক পা
সামনে পিছনে বা ডানে বায়ে দিবে না। কেউ কথা বলতে এলে বলবে না আমি আসছি একটু। পুনমি জবাব দিল না, তবে চূড়ান্ত বিরক্তিতে কপাল এমন করে কুঁচকে নিল ইরফানের চোখ। খুব লাগলো সেটা, আর লাগলো অমানুষ ইরফানের মনেও। ইরফান ভাবলেসিন মুখে চলে গেল হসপিটালের ক্যান্টিনে। কাটার ঠিক 5 মিনিট পর 2 কাপ চা নিয়ে ইরফান এলো। চাটা ইরফানের সরাসরি পুনমিকে না দিয়ে একজন আয়ার কাছে রিকোয়েস্ট করে তাকে পাঠালো। আয়া পুনমিকে বলল, নাও তোমার হাজবেন্ড দিয়েছে চা, খাও। কথাটা শুনে ইরফান বেঞ্চে বসতে গিয়েও বসে না, চোখ বড় বড় করে আয়ার দিকে তাকিয়ে থাকে। আর পুনমি চেঁচিয়ে ওঠে, উনি আমার হাজবেন্ড না। আয়া ভরকালো, চায়ের কাপটা পুনমির পাশে বেঞ্চে রেখে বলল, আচ্ছা আচ্ছা, তোমার বাড়ির লোক দিয়েছে, খাও। পুনমির আগে ফেটে পড়েছে। ইরফান বুঝতে পারে আয়া চলে যেতে এবার ইরফান এগিয়ে আসে, ধীর কণ্ঠে নর্মতা ঢেলে বলল, আমি কিন্তু ওনাকে কিছু বলিনি, উনি নিজেই আন্দাজ করেছেন আমি তোমার হাজবেন্ড। আপনি দূরে যান আমার থেকে, আমার এসব শুনতে চাই না। একটু দূরে থাকুন অনুগ্রহপূর্বক। ভাবিকে ফোন করুন। মেজাজি হয়ে উঠছে পুনমি। ইরফান এবার একটা লম্বা শ্বাস ফেলে বলল, যাচ্ছি, তবে তুমি চাটা খাও, ঠান্ডা, কাঁপছো। আর সেই দিন বৃষ্টির মধ্যে টেনে হিস্ট্রি কিডন্যাপ করে 8 ঘন্টা ভেজা কাপড়ে রেখে মানসিক টর্চার করার সময় এত আত্মীয় জ্ঞান কোথায় ছিল? ইরফান মাথা নিচু করে নেয়। খানিক বাদে আবারও পুনমির চোখে চোখ রাখে। মুখটা আবারও লাল হচ্ছে মেয়েটার, মনে হচ্ছে কাঁদবে আবারও। ইরফান গেল না, 2 চোখ বন্ধ করে 3 সেকেন্ড কিছু একটা ভেবে ফোঁস করে শ্বাস ফেলে বলে উঠে, ভুল মানুষ মাত্রই হয়। কথা শেষ করতে দিল না পুনমি ওর। বলে উঠে, জি জি, সব মানুষ এমন ভুল করেই থাকে। একজনকে তুলে নিয়ে জোর করে জবরদস্তি বিয়ে করা, তার সাথে কুত্তার মতো আচরণ করা, এটা ভুল। সব মানুষ এমন ভুল করে, এটা স্বাভাবিক। ইরফান ঢোক গেলে নিল। কুত্তা? সে কুত্তা? এই মেয়ে মুখ চল খুব, যেমনটা ইরফান এই মেয়েটাকে ভেবেছে, এই মেয়ে তো তেমন নয়। পুনমি বলতে থাকে, দয়া করে আপনি দূরে যান, আপনি কথা বাড়াচ্ছেন, আমার রাগ উঠছে। এইসব ভাবি এসে দেখলে খুব কান্নাকাটি করবে। তার প্রাণপ্রিয় মেজো দাদানকে আমি কথা শোনাচ্ছি, এসব দেখলে খুব কষ্ট পাবে আপনার বোন, যান। ইরফান কিছু সময় চুপ করে থেকে বলে, আর যাই বলো কুত্তা বলো না। ঠান্ডা গলায় ওয়ার্নিং দেয় ইরফান। পুনমি শোনে না। জমে থাকা খুব বাঁধ ভেঙে বেরিয়ে এলো, চেঁচিয়ে উঠল, বলো কুত্তা, কিডন্যাপার, বদমাস, অমানুষ, রেপিস্ট। চুপ। খুব কড়া একটা বজ্র ধমক। বিস্ফোরিত চোখ, আতঙ্কিত মুখ নিয়ে ছিটকে পিছিয়ে যায় পুনমি। ইরফান মাথা হঠাৎ খুব রাগ চাপল। তার প্রভাবে ডান হাতে রাখা গরম চা ভর্তি 1 টাইম কাপটা কুচলে দিল। শক্ত হাতে গরম চায়ের পুড়ল, তবে তাতে কোনো ভ্রুক্ষেপ হয়নি ইরফানের। তার রাগী প্রকট দৃষ্টি পুনমির চোখে। যে মেয়েটা হুট করেই আচমকা 2 চোখে পানি ছেড়ে দিয়েছে, কোনো শব্দ নেই, শুধু নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। ওটা দেখে ইরফান কেমন নিমিষ তিতু হয়ে গেল, হতভম্ব হলো। দীর্ঘ সময় চুপচাপ তাকিয়ে থেকে আস্তে ধীরে কণ্ঠে অতিরিক্ত কোমলতা এনে বলে উঠলে, পুনমি, আমি রেপিস্ট নয়। পুনমি জবাব দিচ্ছে না, কাঁদছে। ইরফান নিজের চুল টানছে অস্থির হয়ে। হঠাৎ নিজেকে মনে মনে নিজেই বিভৎস কিছু গালি দিয়ে আবারও পুনমিকে বলে, লিসেন, যা হয়েছে সব কিছুর জন্য সরি পুনমি, কেঁদো না। আমি ধমক দিয়েছি, এটা অন্য কারণে। আচ্ছা, এই ধমকানোটার জন্য সরি ফর এভরিথিং। পুনমি ইরফানের কথা যেন শুনতে পাচ্ছে না। আবারও থরথর করে রাগ উঠছে ইরফানের। বহু কষ্টে নিজেকে সংযত করে বলে, নর্ম হয়ে বলে, আই মেয়ে। থামে না পুনমি। ইরফান বলতে শুরু করে, একটা কথা বলবো, একটা সত্যি কথা বলবো, যেটা একেবারে সত্যি। তুমি বিশ্বাস করলেও আর না করলেও, তুমি বুঝতে চাইলেও আর না চাইলেও, সত্যি কথাটা হচ্ছে, তোমার ছোটোবেলায় যেটা হয়েছিল পুনমি, আমি ইরফান কখনই ওটা রিপিট
করতাম না। হ্যাঁ, তোমার হাত ধরে টেনেছি বলে ছোটোবেলার যে ক্ষত তুমি পেয়েছো ওটা রিপিট করতাম না। আমি ওভাবে তোমাকে ছুঁইনি, ট্রাস্ট মি। আমার শুধু অমানুষগিরি ছিল, প্রতিশোধ পরায়ণ ছিল, জেদ হিংস্রতা ছিল। তবে উদ্ধার করেছেন আমাকে। সেই দিন অমন ইনটেনশন আপনার ছিলই না, এটা এখন জানিয়া উদ্ধার করেছেন। ইরফান নর্মদা পায়ে পিষ্ট করে চেঁচিয়ে মুখের ওপর বলে দিল পুনমি। ইরফান ওখানে চুপ হয়ে গেল। পুনমি চোখ মুছল। ইরফান বেঞ্চি থেকে চায়ের কাপটা তুলে পুনমির হাতে ধরিয়ে বলল, আচ্ছা আমরা সরি, অ্যাকসেপ্ট করতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু এটা খাও। কাঁপছো তুমি। পুনমি কাপটা নিল, মুখে হাসলো তাচ্ছিল্যের হাসি। পরপর নিজের স্বভাব থেকে বেরিয়ে নর্মভদ্র পুনমি একটা কাণ্ড করে বসলো। চায়ের কাপে মোটামুটি গরম চাটুকু ছুঁড়ে মারে ইরফানের দিকে। পুনমি আন্দাজ বারবার ঠিক হয়, আজও তাই। চাটুকু আছড়ে পড়ল ইরফানের বা গালের গলায়। জ্বলে উঠল ইরফানের গাল। হতকম্ব হয়ে তাকিয়ে আছে পুনমির দিকে। ঠিক অমন সময় ইনু এসে এই দৃশ্য দেখে আঁতকে উঠল। ছুটে যায় ইরফানের কাছে, ওড়না দিয়ে ইরফানের গাল গলা মুছে দিতে দিতে পুনমিকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে পুনম? ইরফান পুনমির থেকে দৃষ্টি ফেরায় না। তার দৃষ্টি এখন যায় বর্ণায় শান্ত। সে ভ্রান্ত হয়ে তাকিয়ে আছে ফর্সা মুখটাতে, গালের লাল তিলটাতে। একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে ইরফান। ইনায়া আবারও পুনমিকে বলো কি হয়েছে পুনম? পুনমি ভাবির কথায় জবাব না দিয়ে ইরফানকে বলে, সরি ইরফান মির্জা, আমি ভুল করে ফেলেছি। যদিও জেনে শুনে ঠান্ডা মাথায় প্রতিশোধ নিতে করেছি, তবু এটা ভুল। আর ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? ইরফানের ঘোর কাটে। সে শুধু দেখছে মেয়েটাকে। পুনমি এতক্ষণ সামান্য হাসে, তবে সে হাসি তাচ্ছিল্যের। ঠোঁট বাঁকা হাসি ফুটে দাঁড়িয়ে আছে মেয়েটা। ইনুর কথা না দাঁড়িয়ে ভাইকে টানছে, চলো দাদান মুখে পানি দিবে তুমি। নিজের জায়গা থেকে এক চুল নড়ে না ইরফান। পুনমি এবার ভাবিকে কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠে, তুমি এসেছো ভাবি? ভাইয়াকে কল করো। ইনু মলিন মুখে লাল হয়ে যাওয়া গাল দেখছে দাদানের, আবার দেখছে পুনমিকে। অন্য কেউ হলে থাপড়ে মেরে ফেলতো ইনু, কিন্তু কাজটা যে পুনমি করেছে ওকে কিছু বলতে পারবে না ইনু, আর কখনো বলতে পারবে না। এতটুকু বোধ তার আছে। ইরফান নড়াচড়া করছে না যেন, শুধু নিমিষে দেখছে কালো সালোয়ার স্যুটে একটা ছোটোখাটো অগ্নিশিখা, যে এভাবেই ধূপধাপ জ্বলে ওঠে। ইনু আসার পর থেকে সব দায়িত্ব কাঁধে তুলে নিল। ইসির মতো এত চালু নয়, তবু সবটা সামলে নিচ্ছে। পুনমি হাত ধরে রেখেছে আসার পর থেকে। মিস জেনির জ্ঞান ফিরেছে যদিও, তবে এতটা স্টেবল নয়। ইনায়া এসে ইরফানকে বলল, দাদান এবার তুমি যাও। পারবি তুই? বড় দাদানকে কল করে দিচ্ছি। ও শিট, দেখছিস আমি কল করতে পারতাম দাদানকে, মাথায় আসেনি রে, দাঁড়া কল করছি। ইরফান থামিয়ে দিয়ে ইনু বলল, না দাদান, তুমি বড় দাদানকে কল করো না। না কেন? অবাক হয়ে জানতে চায় ইরফান। ইনু বলে, আমি কল করে কেটে দিব। তুমি দাদান আসার আগে এখান থেকে যাও, নয়তো বড় দাদান খুব বকবে তোমাকে। ইরফান বোনের দিকে তাকিয়ে আছে। ইনু দূরে বেঞ্চে বসে থাকা পুনমির মুখের দিকে এক পলক তাকিয়ে ইরফানকে আবার বলে উঠলে, গালে একটু অয়েলমেন্ট লাগিয়ে নিও দাদান। হেসে ফেল ইরফান। ইনু চোখ বড় বড় করে বলল, হাসছো কেন? এতে আমার কিছু হয়নি, তুই যা তোর ননদের কাছে, আমি যাচ্ছি চুপচাপ। সন্ধ্যা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে শহরে। ইনসার ঘরের মধ্যে পায়চারি করছে এখন। এতক্ষণ ঘরটা গুছিয়েছে সে, মানে ঘরের কাটছাট বদলেছে, জিনিসপত্র এদিক সেদিক করে। মিটির মায়ের পিছু পিছু ঘরমায় পায়চারি করছে। ঝুমঝুমির মা কিচেনে রাতে রান্না করে দিতে এসেছে। বারান্দার দোলনার উপর কুশনগুলোকে ঠিকঠাক করে দিতে দিতে ইনসা ঝুমঝুমির মাকে বলো, আজ খিচুড়ি করো। আর শোনো, বিফ দিয়ে খিচুড়ি নয়, বিফ আলাদা ভুনা করো, খিচুড়িটা রাঁধবে আলাদা, তোমার স্যার এভাবে খেতে পছন্দ করে। মিটি মিটি হাসছে ঝুমঝুমির মা। সবটা গুছিয়ে ইনসার কাছে গিয়ে হাসতে লাগলো নিশ্চুপ। ইনসা অবাক হয়ে বলল, হাসছো কেন এভাবে? স্যার লাগে আপনার মোহাব্বত দেখা হাসছি।
আমার কি যে খুশি লাগতেছে আপনারা দেখলে এখন ম্যাডাম। ইনশা সামান্য হেসে নিজের কাজ করতে থাকে। ঝুমঝুমির মা বলতে থাকে, যতদূর শুনেছি স্যার বড় হয়েছে ওই এতিমখানায়। বিয়ের পর আপনার ভোলা মন দেখা আফসোস লাগতো স্যারের জন্য। এত ভালো মানুষ বউয়ের সেবা যত্ন পাইবে না, এখন ভীষণ শান্তি লাগতেছে। এইবার মনে হইতেছে স্যার পরিবার পাইছে। এরপর আর 2-3 মাস পরে পরিবারে নতুন সদস্য আনার কথা ভাববেন ম্যাডাম। নতুন সদস্য মানে? নতুন সদস্যকে বাচ্চা। ইনশা চুপ হয়ে থাকে। ঝুমঝুমির মা বিজ্ঞান ন্যায় বলেন, এখনই আপনার উপযুক্ত সময়। আর স্যারেরও।